এটা তো নতুন কথা না। তো 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায়, তখন সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, রং হেডেড ওম্যান বলা হয়েছিল তাকে। তো রং হেডেড ওম্যান মানে কি? তার মানে উন্মাদ। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের জাতির দুর্ভাগ্য, বাঙালি মুসলমানের দুর্ভাগ্য যে এরকম একটা উন্মাদ মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে। আর বাংলাদেশের 17 কোটি জনগণ এটা চুপ করে এখনো সহ্য করে যাচ্ছে 12 বছর ধরে এই স্বৈর শাসন, এই দুর্নীতি পরায়ণ শাসন। কাজে এই ধরনের তামাশা তো শেখ হাসিনা করবেই, কারণ শেখ হাসিনা জানে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নাই, কারণ জনগণ তাকে ক্ষমতায় বসায় নাই। তাকে ক্ষমতায় বসিয়েছে ভারত প্রধানত, এবং বসিয়েছে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী। কাজে এদেরকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে তাহলে সে ক্ষমতায় থাকবে যতদিন না জনতা জীবন দিতে প্রস্তুত হবে। আপনি একটা কথা বলি, কোন স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, স্বাধীনতা রক্ত দিয়ে আদায় করতে হয়। 71 সালেও কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা আদায় হয়েছে, তো সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে। তো এখন আবার নতুন করে রক্ত দিয়ে তো আপনাকে স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। শুধু আপনি আমি বক্তব্য দিয়েও হবে না। অবশ্য আমি রক্ত ঝরিয়েছি, আপনি জানেন, সেই দৃশ্য তো কুষ্টিয়ার আদালতের দৃশ্য তো সবাই দেখেছে, এখনো ইউটিউবে এটা দিয়েই পাওয়া যায়, সার্চ দিলেই পাবেন। তো রক্ত ঝরিয়েছি আমি, হ্যাঁ, মারা যায়নি। আরো কিছুদিন থাকলে হয়তো মারাই যেতাম, কিন্তু তাহলে আপনার সাথে আজকে এই কথাগুলো বলতে পারতাম না। যে কাজগুলো আপনি আমি করছি, এই কাজগুলো কোন বাংলাদেশে থাকলে আপনি আমি করতে পারতাম না। আমরা হয় গুম হয়ে যেতাম এতদিনে, না হলে জেলে থাকতাম। তো তাতে তো কোনো লাভ হতো না। দেশের পরিবর্তনে যদি কিছু ক্ষুদ্র ভূমিকা আমরা রাখতে পারি, সেটাই তো আল্লাহর কাছে অনেক। আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে আমাদেরকে। না, তা তো অবশ্যই, এবং শেষ পর্যন্ত লড়াই করতে হবে, শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে সত্যের পক্ষে, মানুষের জন্য, দেশের জন্য। এবং এটা আমি মনে করি যে এটা এক ধরনের ইমানি দায়িত্বের মধ্যেই পড়ে, যে আমার দেশকে, দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, যদি আমার সুযোগ থেকে থাকে আমরা সেই চেষ্টাই করছি। তো মাহবুব ভাই, আপনি 30শে ডিসেম্বর যে নির্বাচন, সে নির্বাচনের আগে আমাদের যে সেনা প্রধান তিনি বলেছিলেন যে বিগত 47 বছরেও এরকম নির্বাচনের পরিবেশ তারা দেখেননি। তো সেই সেনা প্রধানের সঙ্গে এখন একটু সম্পর্কের খুব অবনতি ঘটেছে শেখ হাসিনা সরকারের, যতটুকু আমরা জানি। এবং আপনি জানেন যে এই চ্যানেল থেকে সেনা প্রধানের একটি ফোনালাপ প্রকাশিত হয়েছিল, যেটিতে মোটামুটি উনি সব স্বীকার করে নিয়েছেন, সরকারের গুম খুন সবকিছু, কিন্তু দুর্নীতি প্রায় 6 মাস হতে চললো, কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই। মানে যাদের নাম বলা হয়েছে তাদের বিরুদ্ধেও না, কোনো কিছুতেই না, বরং সেনাপ্রধান একটা বেকায়দায় অবস্থায় আছেন, সত্য কথা বলে। তো আপনি কিভাবে এটা বিশ্লেষণ করেন? অর্থ হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা নেই, আজিজকে সরানোর মতো ক্ষমতা নাই। শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, বিপদ আপদ মুক্ত থাকবেন, এবং বাংলাদেশের জন্য এই বছরটি হবে একটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাব। আমরা আবার স্বাধীন হব, সকল ধরনের অপশাসনের থেকে আমরা গণতন্ত্র ফিরে পাবো, আমরা মত প্রকাশের অধিকার ফিরে পাবো, আমরা সুশাসন ফিরে পাবো। দর্শক, 2020 পুরো বছরটি আমাদের অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে। রাজনৈতিক বিষয় থেকে শুরু করে সামাজিক বিষয়ে, করোনা, সবকিছু মিলিয়ে এটি খারাপ সময় কেটেছে আমাদের 2020। তো সব বিষয় নিয়ে, সার্বিক সবকিছু নিয়ে আমার সঙ্গে আজকের এই সরাসরি সম্প্রচারে যোগ দিচ্ছেন মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। মাহমুদ ভাই, আমরা আলোচনার শুরুতেই আমরা আলোচনা করতে চাই, আপনি দীর্ঘদিন পরে আপনি আমার দেশ ইউকে সম্পাদনা শুরু করেছিলেন। তো আমরা গতকাল একটি দুঃখজনক খবর পেলাম, অলিউল্লাহ নোমান, যিনি লন্ডনে এই সার্বিক সমন্বয় করেন, তার একটি ইমেল পেলাম আমরা, যে তিনি জানিয়েছেন যে আপনারা যে ডোমেইন প্রতিষ্ঠানের মাধ্যমে, যে হোস্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা এই সাইটটি চালাতেন, তারা আপনাদেরকে সংবাদ আর আপ করতে দিচ্ছে না। তো কার্যত আমার দেশ ইউকে বন্ধ হয়ে গেছে, এরকমই আমাদেরকে জানানো হয়েছে। তো বিষয়টা কি, এটি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, আপনি যদি আমাদের একটু বলেন সংক্ষেপে। নিশ্চয়ই।
আসলে যে কোনো ফ্যাসিবাদী সরকার কি করে, প্রথম কাজ যেটা করে সেটা হলো ভিন্ন মত দমন করে। তো বাংলাদেশ সরকার তাই করেছে। তো দেশের ভেতরে আমার দেশ আপনারা জানেন যে দুবার বন্ধ করেছিল। আহ প্রথমে বন্ধ করলো 2010 সালে, তো আবার 6 সপ্তাহ পরে আমরা শুরু করেছিলাম। পরবর্তীতে 2013 সালে আবার যখন আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, ওদিন থেকে আমার দেশ বন্ধ, এবং এখন পর্যন্ত আমার দেশের যে প্রেস ছাপাখানা সেটা পুলিশের বেআইনি দখলে, এবং আর এটা চালু করা সম্ভব হয়নি। এবছর আগস্ট মাসে লন্ডন থেকে আপনি যেটা বললেন যে একদল তরুণ বিনিয়োগকারী তারা আমার দেশ ইউকে নামে একটা কোম্পানি শুরু করে এবং আমাকে প্রস্তাব দেয় এটা সম্পাদনা করবার জন্য। তো 4 মাস আমরা চালাতে পারলাম, কিন্তু এই 4 মাসের মধ্যে এই সরকার কি করলো দেখুন। প্রথমে বাংলাদেশে 12 ঘন্টার মধ্যে ডোমেন বন্ধ করে দিল, যার জন্য বাংলাদেশের যারা আমার পাঠক তারা কিন্তু এটা সহজে দেখতে পারেন না, তাদের ভিপিএন এর মাধ্যমে অনেক কষ্ট করে দেখতে হয়। তো সেটা তো বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই এই ভিপিএন এর মাধ্যমে দেখতে পারেন। এটা গেল একটা। আর দ্বিতীয় যে কাজটি তারা করছিল 4 মাস ধরে, তারা জালিয়াতি করছিল। এখন হয় কি, বাংলাদেশ যখন একটা ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসে, তখন যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা থাকে তারা তার ব্যক্তিগত বাহিনী বা ব্যক্তিগত কর্মচারীতে পরিণত হয়। বাংলাদেশে তাই হয়েছে। বাংলাদেশের পুরো গোয়েন্দা দল এটা শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী ছাড়া আর কিছু না, এবং তাদের দুটো মানে মনির বা মালিক যাই বলেন, একটা হলো শেখ হাসিনা আর একটা হলো দিল্লি। এরা করেছে কি, প্রথম থেকেই আমার বিভিন্ন লেখা, বিশেষত আমার লেখা নিয়ে যেগুলো আমি সম্পাদকীয় লিখি, তারা ভুয়া সাইট থেকে 10 বছর আগের সাইট থেকে তারা বলেছে এগুলো থেকে আমি 10 বছর আগে বিক্রি করেছি তাদের কাছে। এইভাবে তারা আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার দেশ থেকে সেগুলো সম্পর্কে ভুয়া নালিশ করেছে তারা। মজার ব্যাপার হলো, যেমন ধরুন এইবার কদিন আগে বাইডেন ইলেকশনে জিতলো আমেরিকায়, আপনি যেখানে আছেন, তো সেটা নিয়ে আমি লিখলাম। তো 10 বছর আগে কি করে এটা আমি লিখতে পারলাম এবং সেটা বিক্রি করলাম? আমি তো ভবিষ্যৎ বক্তা ছিলাম না যে 10 বছর আগে আমি জানতাম যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হবে। তো এবারে ওরকম একটা তারা কাজ করলো। এবার এরকম 5বার তারা করেছে। আমরা অনেকগুলো কিন্তু আমরা শীর্ষ আমাদের লিড নিউজ করেছি এটার উপরে, যে তারা যে করছিল। এবং আমরা কি করছিলাম আপনি বুঝবেন, এটা অনেকেই বুঝবেন হয়তো দর্শকের মধ্যে, আমরা ডোমেন কোম্পানি চেঞ্জ করে এটা চালাচ্ছিলাম। এবং এরকম করে 5বার আমরা ডোমেইন কোম্পানি চেঞ্জ করেছি। তারপরে মনে হলো যে এটার একটা বিহিত হওয়া দরকার, কারণ এভাবে কতগুলো কোম্পানি আপনি চেঞ্জ করবেন, একসময় আপনাকে তো এদের সাথে মুখোমুখি লড়াই করতে হবে। তো সেই সিদ্ধান্তটা আমি এবার নিলাম। আমি ওদের দাবি অনুযায়ী আমাদের যে লেখা সেগুলোকে আমরা সরিয়ে নেইনি, যেটা নিয়ে ওরা ভুয়া আপত্তি উত্থাপন করেছে। আমারই এডিটোরিয়াল, কদিন আগে লেখা, এই গত সপ্তাহে এডিটোরিয়াল। তো তারা যখন বললো, আমরা বললাম না, আমরা তার জবাব দিলাম। তারা যখন চিঠি দিল আমাদেরকে যে, তো এবং মজার ব্যাপার কি জানেন, এটার ঠিকানা কি দেয়, এই ডোমেন গুলোর ঠিকানা দেয় মিন্টু রোডের ঠিকানা। মিন্টু রোড মানে ডিবি অফিস, ওই অফিসের ঠিকানা দেয় ঢাকার। আবার কেউ কেউ ঠিকানা দেয় বোম্বে থেকে। তার মানে ধরে নেওয়া যায় যে এর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা হয়তো জড়িত, তাহলে বোম্বের ঠিকানা কেন আসে? আবার ভুয়া ঠিকানা কেউ কেউ দাবি করে আপনি যে দেশে আছেন এফবিআই এর। চিন্তা করেন, এফবিআই এর নামে একজন বাংলাদেশি নাগরিক এফবিআই ঠিকানা দিয়ে ভুয়া নালিশ। এবার নালিশ করার পরে আমরা উকিলের চিঠি দিলাম যে তোমাদের এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এটা তোমরা করো না, এটা করলে আইনের ব্যত্যয় হবে। তো গত 2 সপ্তাহ ধরে আমাদের সাথে এই লড়াইটা চলছিল ডোমেন কোম্পানি। তো ডোমেন কোম্পানি দুর্ভাগ্যজনক ভাবে তারা আমাদের যে উকিলের চিঠি এবং আমাদের যে এভিডেভিট, যে এটা আমার লেখা, এটা বর্তমান সময়ের উপরে লেখা, একেবারে কারেন্ট ইস্যু। 10 বছর আগে এটা বিক্রি করার কোনো সুযোগই নাই, কারণ কারেন্ট ইস্যু নিয়ে 10 বছর আগে লেখা সম্ভব না। এগুলো বলা সত্ত্বেও গতকাল থেকে তারা এটাকে বন্ধ করে দিচ্ছে। আমরা এখন তো আপনি জানেন যে নিউ ইয়ার্স আজকে, এরপরে 4-5 দিন বন্ধ থাকে সবকিছু। রোববার পর্যন্ত এমনি বন্ধ, তার মানে 3 তারিখ পর্যন্ত বন্ধ। 4 তারিখে অফিস আদালত খুলবে লন্ডনে। তো লন্ডনে আমার অলিউল্লাহ নোমানের সাথে কথা হয়েছে। তো খুললে পরেই আমরা আইনের আশ্রয় নিতে যাচ্ছি। আমরা ওদের নিয়ম আছে একটা, যে 24 ঘন্টা সময় দিতে হয়। যখন আপনি কোর্টে যাবেন তার আগে যিনি বিবাদী তাকে 24 ঘন্টা সময় দিতে হয়। তাহলে আমরা ডোমেন কোম্পানিকে একটা চিঠি দেবো 24 ঘন্টা সময় দিয়ে, যে 24 ঘন্টার মধ্যে আপনারা শুধু আবার আপলোড করবেন তাই নয়, আমাকে ক্ষতিপূরণ দেবেন, মানে আমার দেশ ইউকে কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন, কারণ আমার যে আপনারা ক্ষতি করলেন, ইমেজের এবং ব্যবসার ক্ষতি করলেন। তো সেটা যদি 24 ঘন্টার মধ্যে না হয়, তাহলে আমরা টার্গেট করেছি হয়তো দ্বিতীয় সপ্তাহে
আমরা ইউকের আদালতে মামলা করবো এই ডোমেন কোম্পানির বিরুদ্ধে। আসলে সব কলকাতা তারা হচ্ছে তো বাংলাদেশ থেকে, কিন্তু সেটা তো প্রচ্ছন্ন ভাবে, কাজে বাংলাদেশের শেখ হাসিনার নামে তো আর আমি সরাসরি মামলা করতে পারছি না, কারণ তিনি প্রত্যক্ষ না, প্রচ্ছন্ন। তো যে প্রত্যক্ষ তার বিরুদ্ধেই আমরা আইনের আশ্রয় নেব। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মনে যে পদ্ধতিতে আমার দেশের উপর হামলা করলো সেই পদ্ধতিতেই আমার ইউটিউবের প্রথম চ্যানেল, সেটার উপরে তারা হামলা করেছে। 10 বছর আগের একটা ওয়েবসাইট করে তারা আমার কিছু ভিডিও আপলোড করে কপিরাইট স্ট্রাইক করছে যে এগুলো আমাদের প্রপার্টি। তো এগুলো এখনো চলছে। আমি ইউটিউবকে আমার লয়ার চিঠি দিয়েছে, সবকিছু মিলিয়ে চলছে, সাময়িক কিছু হ্যাসেল করা আর কি। পারবে না, আলটিমেটলি পারবে না। আমরা আশাবাদী যে আবার আমরা খুব শীঘ্রই শুরু করতে পারবো ইনশাল্লাহ, এবং এই মামলাতে তো আমরা জিতবই ইনশাল্লাহ। কারণ ও দেশে তো আর ফ্যাসিবাদের আদালত না, আওয়ামী আদালত না, আওয়ামী কোর্ট না। আওয়ামী কোর্ট যেহেতু না, সুতরাং রায় তো আমাদের পক্ষে ইনশাল্লাহ আসবে। আর হয় কি, এই মানে সব থেকে দুর্ভাগ্যজনক হয়ে যায় যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন এই ধরনের জালিয়াতিতে জড়িত হয়ে যায়। আপনি দেখুন বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের কি অবস্থা, তারা রাস্তায় নেমে মিছিল করছে আওয়ামী ক্যাডারের মতো, বিচারপতিরা শুদ্ধ মিছিল করছে। যেহেতু লজ্জা শরম বলে আর কিছু অবশিষ্ট নাই এই দেশে। মানে ওই যে বলে না, একটা বাংলায় একটা কথা আছে আমাদের, যে খোল নলছে পাল্টে ফেলতে হবে। তো বাংলাদেশেরও কিন্তু খোল নলছে পাল্টে ফেলতে হবে। যদি কোনোদিন জনগণের বিপ্লবের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যে এখনকার যারা, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, এদের সবাইকে বিদায় করতে হবে রাষ্ট্রের দায়িত্ব থেকে। এবং মাহবুবে যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আমার দেশ ইউকে লিংক বন্ধ, 12 ঘন্টার মধ্যে বন্ধ করে দিল। তাদের হাতে প্রচুর মিডিয়া, 30-40টা টেলিভিশন, 50, 60, 70, 100, 200 পত্রিকা, নামে বেনামে ভুয়া অনলাইন থেকে শুরু করে বাস্তব অনলাইন পোর্টাল প্রচুর। তো সেখানে আমার দেশ বা ধরুন আমার একটি ছোট ইউটিউব চ্যানেল, আপনি জানেন যে সাম্প্রতিক সময় হাইকোর্ট থেকে বলছে এটা বন্ধ করে দেওয়ার জন্য। তো নানা রকম ভাবে তারা যে চাপ সৃষ্টির যে কৌশল, এই ভীতির কারণটা কি? একটি আমার দেশ বা একটি ইউটিউব চ্যানেল নিয়ে তাদের এত মাথা ব্যথা, এত শঙ্কিত হয়ে পড়লো কেন? এটা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে তারা খুব ভালো করে জানে যে তারা সম্পূর্ণ বেআইনি ভাবে ক্ষমতায় টিকে আছে, জনগণের উপর নিপীড়ন করে টিকে আছে, পুলিশকে ব্যবহার করে পুলিশি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশকে টিকে আছে, এবং জনগণ সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, আমি মোটামুটি বাস্তবসম্পন্ন ধারণা করতে পছন্দ করি, যে ম্যাক্সিমাম 20% লোক বাংলাদেশের এদের সমর্থনে এখন থাকতে পারে। কোন 20% আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি না। তো বাকি 80% মানুষ এই মুহূর্তে শেখ হাসিনার পতন চায়, এতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের মানুষ দারুণ কষ্টের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে। উন্নয়নের জোয়ারের গল্প চলছে, কিন্তু উন্নয়নের জোয়ারের যে টাকা পয়সা, সেগুলো শেখ পরিবার ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, আর সেনাবাহিনী এবং পুলিশে তাদের যারা তাবের আছে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে, তাদেরকে চুরির সুযোগ দিচ্ছে, অবারিত দুর্নীতির সুযোগ দিচ্ছে। এভাবে তারা টিকে আছে। তো তারা জানে যে এবার যদি এই সরকারের পতন হয়, 75 সালের পরে তো আওয়ামী লীগের লোকজন টিকতে পেরেছিল বাংলাদেশে, এবার তারা জানে যে তাদের পক্ষে কারো পক্ষে বাংলাদেশে থাকা সম্ভব হবে না। এবং তারা মনে করে যে আপনি কথা বলছেন, আমি লেখালেখি করছি, আপনার মাধ্যমে মাঝে মাঝে কথাবার্তা বলছি, খুব বেশি আমি আসি না ইউটিউবে, আপনি জানেন, আপনি বললে তারপরেই আমি আসি। আমি আসতে চাই না, কারণ খুব বেশি কথা বলতে ভালোই লাগে না, বয়স হয়ে গেছে। কিন্তু সব মিলে হচ্ছেটা কি, যে আপনি এবং আমরা যে কাজটা করছি, সেখানে জনগণকে কিছু তথ্য দিচ্ছি, আমরা স্পর্শকাতর তথ্য দিচ্ছি। আপনি আর্মি চিফের টেলিফোনের রেকর্ড আপনি দিয়েছেন, আমি অনেকগুলো দুর্নীতির কাহিনী ইতিমধ্যে দিয়েছি, এবং বিভিন্ন ইস্যুতে আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের প্রকৃত অবস্থা এবং ভারতীয় যে আধিপত্যবাদ, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। এবং আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মানুষ টোটালি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, এবং এই সমস্ত কারণে যে আমরা যে কাজ করছি, এর ফলে যদি একটা গণবিস্ফোরণ হয় বাংলাদেশে, সেটা মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনার নাই, এটাই বাস্তবতা। আমি আপনাকে বলছি, আমি খুবই কনফিডেন্ট যে জনগণ যদি সাহস করে রাস্তায় নামতে পারতো, এই সরকার পালানোর সময় মানে জায়গা পাবে না, এভাবে পালিয়ে যাবে।
তো এই জন্য তারা একটা ভীতির পরিবেশ তৈরি করে রাখে, এই জন্য তারা আমাদের কথা বলার অধিকার আটক রাখছে, যাতে করে তাদের তথ্যগুলো জনগণের কাছে চলে না আসে। আর একটা কারণ আছে, যে আপনি আমি মাত্র 2-4 জন আমরা কথা বলছি, কিন্তু এই কথাগুলো শুধু বাংলাদেশে যাচ্ছে না, কিন্তু আপনি যে কথা বলছেন, আমি যে লেখালেখি করছি, এটা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও চলে যাচ্ছে। তো আন্তর্জাতিক ফোরামে যাওয়ার কারণে হচ্ছে কি, যে শেখ হাসিনার জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। একটা উদাহরণ আপনার দেশেরই আমি দিই, যেমন এই মুহূর্তে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এমবিএস, তো এমবিএস খুব চেষ্টা করছে, তার নামে একটা মামলা হয়েছে আমেরিকায়, এখন চেষ্টা করছে যে ট্রাম্প যাওয়ার আগে যাতে আগাম ক্ষমা করে যায়। এই জন্য সৌদি গভর্নমেন্ট কিন্তু খুব চেষ্টা করছে, ট্রাম্পের সাথে দেন দরবার করছে তারা, আগাম ক্ষমা করে গেলে তাহলে আমেরিকার আদালতে তার বিরুদ্ধে আর কি মামলা চলবে না। তো হাসিনার মধ্যেও কিন্তু এই ভয়টা আছে, যে এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে মামলা হয়নি, কিন্তু যদি মামলা হয়ে যায়, আমেরিকাতে মামলা হয়ে যায়। কারণ এমবিএস যতজনকে, এমবিএস এর যে মেইন অপরাধ যেটা বলা হয়, একজন সাংবাদিককে হত্যা করেছে, এবং সেটা কিন্তু তার্কিতেই হত্যা করেছে, আপনি জানেন এটা। এরকম তো শত শত মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, এবং এটা তো আর্মি চিফ নিজেই বলেছেন যে সবগুলো হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী। কারণ শেখ হাসিনা কাকে দিয়ে করাচ্ছে? এগুলো জেনারেল সিদ্দিককে দিয়ে করাতো, তারেক সিদ্দিকীর নাম তো নিয়েছে জেনারেল আজিজ। তো তারেক সিদ্দিকী কার উপদেষ্টা? শেখ হাসিনার উপদেষ্টা। সুতরাং শেখ হাসিনা যাদেরকে হত্যা করতে বলে, যাদেরকে গুম করতে বলে, তারেক সিদ্দিকী সে কাজগুলোই করছে। কাজে আলটিমেটলি এই সমস্ত মানবতা বিরোধী অপকর্মের দায় শেখ হাসিনার উপরে হবে। এবং আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ যে কোনোদিন না কোনোদিন ইউরোপে হোক কিংবা আমেরিকাতে হোক কিংবা আন্তর্জাতিক আদালতে হোক, হাসিনার বিরুদ্ধে মামলা হবে, এবং শেখ হাসিনা এটা ভয় পায়। এবং এই কারণেই তারা চায় না যে আমাদের মিডিয়াগুলো বিদেশেও চলুক, এত ভয় এটা করে। তবে কোনো একদিন না খুব সহজেই মামলা হবে। মাহমুদ ভাই, আপনাকে এই বিষয়টা অবহিত করে রাখি, আপনিও নিশ্চয়ই জানেন, আমিও কিছু খবর পাচ্ছি যে সবাই প্রস্তুতি নিচ্ছে একটি শক্তিশালী মামলা দায়ের করার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। পাশাপাশি আরেকটি বিষয় খুব ইন্টারেস্টিং, এই যে ধরুন তারা কিন্তু ধরেন আমার দেশ চললে বা আমার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর বাংলা ভাষাভাষীরাই দেখতো, কিন্তু এই যে তারা যে আপনার উপর যে থাবা বিস্তার, এটি যখন ব্রিটিশ কোর্টে যাবে, এটি তখন ইন্টারন্যাশনালি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। অবশ্যই। এবং এটা সমস্ত জার্নালিস্ট কমিউনিটি, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, যেমন ধরুন আপনার আমেরিকাতে সিপিজে আছে, ফ্রান্সে আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, এরকম সংগঠন যারা আছে, প্লাস হিউম্যান রাইটস সংগঠন যেটা আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ আমেরিকাতে, এফআইডিএইচ ফ্রান্সে, ইংল্যান্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সব জায়গায় যাবে। আপনাকে আমি বলে রাখলাম, আমরা মামলা করা মাত্র এটা নিয়ে আন্তর্জাতিক ভাবে আলোচনা শুরু হবে। আমি শুধু এটার জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষা আর কত, 10 দিন, 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা মামলা করবো। এবং মামলা করলে, কারণ এখনই আমি আন্তর্জাতিক কমিউনিটিকে এটা বলতে পারতাম, কিন্তু এখন বলছি না কেন, যে ব্রিটিশ কোর্টে মামলাটা যাক, তখন ইট বিকামস এ লিগাল ইস্যু। তখন আর এটা মাহমুদুর রহমানের বক্তব্য না, এটা কিন্তু, তাই না, এটা একটা আইনি বিষয় হয়ে দাঁড়াবে। এটা আপনি যেটা বললেন যে এটার মূল্য অনেক বেশি হয়ে যায়। কিন্তু হয় কি, একটা ফ্যাসিস্ট সরকার যখন সবকিছুতে ভয় পায়, তারা এগুলো নিয়ে চিন্তা করে না। না হলে বলুন, আমার আজকের লেখা, আজকে জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছে, সেটা নিয়ে আমার লেখা 10 বছর আগে যদি বলো যে আমি লিখেছি 10 বছর আগে, তার মানে কি পাগল হয়ে গেছে। এবং তাই হয়, এভরি ফ্যাসিস্ট রুলার শেষ পর্যন্ত উন্মাদে পরিণত হয়, এবং শেখ হাসিনা উন্মাদের আচরণ করছে না, এবং তার অ্যাডভাইজাররা তাকে যে সমস্ত বুদ্ধি দিচ্ছে সেগুলো উন্মত্ত হওয়ার বুদ্ধি। এবং এই জন্য দেখেন না, কোন অ্যাডভাইজার তো চলে যাচ্ছে, যেমন শোনা যায় জেনারেল সিদ্দিকী তার ফ্যামিলি নিয়ে চলে গেছে, শোনা যায় গওহর রিজভী তার ফ্যামিলি নিয়ে চলে গেছে। তো এই সমস্ত অ্যাডভাইজাররা আস্তে আস্তে কেটে পড়বে, এবং এটা আরো বাড়বে। আপনাকে আমি বলে রাখি, আপনি যেমন বললেন যে মামলা শিগগিরই হবে, আমিও খবর রাখি যে মামলার আলোচনা চলছে। আর একটা ব্যাপার হচ্ছে যে নতুন প্রশাসন আমেরিকাতে আসলে আপনি নিশ্চিত থাকেন শেখ হাসিনা মানবাধিকার ইস্যু নিয়ে, অন্তত, অন্যরা আমি জানি না, আমি এমন কিছু আশাবাদ দিতে চাই না জনগণকে যেটা সত্য হবে না, কারণ এতে হতাশা সৃষ্টি হয়। এই ধরনের কথা আমি বলতে চাই না, কিন্তু ডেফিনেটলি আপনি শিওর থাকেন যে জো বাইডেন প্রশাসন ক্ষমতা নেয়ার পরে বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে গত 12 বছর ধরে, তার জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির
কতদূর যাবে সেই জবাবদিহির ফলে হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে কিনা, কিংবা হাসিনার বিচার হবে কিনা, ওটা পর্যন্ত আমি এখন যাচ্ছি না। আপাতত আমি আপনাকে বলতে পারি জবাবদিহি করবার জন্য কাজ কিন্তু শুরু হয়েছে, আপনার দেশে শুরু হয়েছে। জি মহোদয়, এবং আমরা তো দেখি যে আপনার বিষয়গুলো, আমার বিষয়গুলো বা অন্যান্য সাংবাদিক ব্লগারদের বিষয়গুলো নিয়ে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএন অত্যন্ত সচেতন, এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো অনেক সচেতনতার সঙ্গেই এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখছে। আমরা তাদের রিপোর্ট এবং অন্যান্য সবকিছু তো দেখি। তো মাহমুদ ভাই, আমাদের স্বাধীনতার 50 বছর শুরু হয়েছে, 49 পূর্ণ করে 50-এ পা দিল। আমরা 26শে মার্চ আমরা রজত জয়ন্তী পালন করব। তো এই প্রসঙ্গে যাওয়ার আগে, এই যে 30শে ডিসেম্বর গতকাল বাংলাদেশে হচ্ছে একটি কালো অধ্যায়, বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকার হরণ, মধ্যরাতে নির্বাচনের অধ্যায়। তো প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণের অধিকার তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন। তার সাধারণ সম্পাদক বলেছেন যে গণতন্ত্রের বিজয় মিছিল তারা করবেন, বা তারা পালন করেছেন গণতন্ত্রের বিজয় মিছিল। কিভাবে দেখেন? অর্থাৎ মিথ্যাচার, লজ্জা, এই যে কিছু শব্দ আছে, এগুলো তো সব কোনো কিছুতে কাভার করছে না আর কি। না, এটা একটা ওই যে গ্রাম্য প্রবাদ আছে, আপনি জানেন বোধহয়, যে যার এক কান কাটা থাকে সে বাজারের পাশ দিয়ে যায়, আর যার দুই কান কাটা সে বাজারের মধ্যখান দিয়ে যায়। তো এই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের অবস্থা হয়েছে এরকম, যে এতটাই নির্লজ্জ হয়ে গেছে তারা, যে দুই কান কাটা নিয়ে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আর একটা গল্প, সেটাও গল্পের কথা। আপনি জানেন যে এক রাজা ছিল, সেই রাজা মনে করতেন যে তিনি পোশাক পরে আছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি উলঙ্গ থাকতেন। তো এই কথাটা তাকে কেউ বলে নাই, বহুদিন ধরে বলে নাই। তিনি উলঙ্গ হয়ে বলতেন, দেখো তো আজকে আমার কাপড়টা কেমন, আজকে আমার কাপড়ের রংটা কেমন। আর তোষামৎকারী বলতো, হ্যাঁ খুব সুন্দর, আপনাকে খুব ভালো লাগছে দেখতে। তারপরে একটা ছোট্ট বালিকা, একদিন রাজা হেঁটে যাচ্ছে, একটা ছোট বালিকা বলল, এই রাজা তুমি তো ল্যাংটা। তো শেখ হাসিনার এখন এই অবস্থা হয়েছে। শেখ হাসিনাকে বলা প্রয়োজন যে আপনি তো উলঙ্গ হয়ে গেছেন, এটা তাকে বলতে হবে। উন্মাদ কি উলঙ্গ, উন্মাদ কি বোঝে? এবং শেখ হাসিনা যে উন্মাদ, এটা তো নতুন কথা না। তো 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায়, তখন সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, রং হেডেড ওয়ামেন বলা হয়েছিল তাকে। তো রং হেডেড ওয়ামেন মানে কি? তার মানে উন্মাদ। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের জাতির দুর্ভাগ্য, বাঙালি মুসলমানের দুর্ভাগ্য, যে এরকম একটা উন্মাদ মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, আর বাংলাদেশের 17 কোটি জনগণ এটা চুপ করে এখনো সহ্য করে যাচ্ছে 12 বছর ধরে এই স্বৈর শাসন, এই দুর্নীতি পরায়ণ শাসন। কাজে এই ধরনের তামাশা তো শেখ হাসিনা করবেই, কারণ শেখ হাসিনা জানে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নাই, কারণ জনগণ তাকে ক্ষমতায় বসায় নাই। তাকে ক্ষমতায় বসিয়েছে ভারত প্রধানত, এবং বসিয়েছে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী। কাজে এদেরকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে সে ক্ষমতায় থাকবে যতদিন না জনতা জীবন দিতে প্রস্তুত হবে। আপনি একটা কথা বলি, কোন স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, স্বাধীনতা রক্ত দিয়ে আদায় করতে হয়। 71 সালেও কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা আদায় হয়েছে, তো সেই স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে। তো এখন আবার নতুন করে রক্ত দিয়ে তো আপনাকে স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। শুধু আপনি আমি বক্তব্য দিয়েও হবে না। অবশ্য আমি রক্ত ঝরিয়েছি, আপনি জানেন, সেই দৃশ্য তো কুষ্টিয়ার আদালতের দৃশ্য তো সবাই দেখেছে, এখনো ইউটিউবে এটা দিয়েই পাওয়া যায়, সার্চ দিয়েই পাবেন। তো রক্ত ঝরিয়েছি আমি, হ্যাঁ মারা যায়নি, আরো কিছুদিন থাকলে হয়তো মারাই যেতাম, কিন্তু তাহলে আপনার সাথে আজকে এই কথাগুলো বলতে পারতাম না। যে কাজগুলো আপনি আমি করছি, এই কাজগুলো কোন বাংলাদেশে থাকলে আপনি আমি করতে পারতাম না। আমরা হয় গুম হয়ে যেতাম এতদিনে, না হলে জেলে থাকতাম। তো তাতে তো কোনো লাভ হতো না। দেশের পরিবর্তনে যদি কিছু ক্ষুদ্র ভূমিকা আমরা রাখতে পারি, সেটাই তো আল্লাহর কাছে অনেক। আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে আমাদেরকে। না, তা তো অবশ্যই, এবং শেষ পর্যন্ত লড়াই করতে হবে, শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে সত্যের পক্ষে, মানুষের জন্য, দেশের জন্য। এবং এটা আমি মনে করি যে এটা এক ধরনের ইমানি দায়িত্বের মধ্যেই পড়ে, যে আমার দেশকে, দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, যদি আমার সুযোগ থেকে থাকে আমরা সেই চেষ্টাই করছি। তো মহোদয়, আপনি 30শে ডিসেম্বর যে নির্বাচন, সে নির্বাচনের আগে আমাদের যে সেনা প্রধান তিনি বলেছিলেন যে বিগত 47 বছরেও এরকম নির্বাচনের পরিবেশ তারা দেখেননি। তো সেই সেনা প্রধানের সঙ্গে এখন একটু সম্পর্কের খুব অবনতি ঘটেছে শেখ হাসিনা সরকারের, যতটুকু আমরা জানি। এবং আপনি জানেন যে
এই চ্যানেল থেকে সেনাপ্রধানের একটি ফোন আলাপ প্রকাশিত হয়েছিল, যেটিতে মোটামুটি উনি সব স্বীকার করে নিয়েছেন, সরকারের গুম খুন সবকিছু, কিন্তু দুর্নীতি প্রায় 6 মাস হতে চলল, কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই। মানে যাদের নাম বলা হয়েছে তাদের বিরুদ্ধেও না, কোনো কিছুতেই না, বরং সেনাপ্রধান একটা বেকায়দায় অবস্থায় আছেন, সত্য কথা বলে। তো আপনি কিভাবে এটা বিশ্লেষণ করেন? অর্থ হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা নাই, আজিজকে সরানোর মতো ক্ষমতা নাই। কারণ আপনার এখান থেকে আপনি যেটা প্রকাশ করেছিলেন, পরবর্তী আপনার রেফারেন্স দিয়ে আমরা আবার লিড নিউজ করেছিল আমার দেশে, তার পরের দিন, আপনার এখানে প্রকাশিত হওয়ার পরের দিন। তো শেখ হাসিনার যদি ক্ষমতা থাকতো তাহলে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই সেনাপ্রধানের চলে যেতে হতো, অথবা সেনাপ্রধান যাদের কথা বলেছেন যে যারা গুম খুনের জন্য দায়ী, তিনি কতগুলো নাম নিয়েছেন। তারেক সিদ্দিকীর নাম নিয়েছেন, তিনি ব্রিগেডিয়ার জিয়ার নাম নিয়েছেন, জিয়াউল হাসান, এবং তিনি মেজর জেনারেল জুবাইরের নাম নিয়েছেন, এনএসআই যিনি চিফ। এই 3 জনের নাম তো তিনি নিয়েছেন, এবং তিনি রেফারেন্স দিয়েছিলেন মেজর জেনারেল আবেদিনের, যে কদিন আগে 9 ডিভিশন থেকে তাকে আবার সরিয়ে দিয়েছেন অন্য কোথায় যেন, চট্টগ্রামে বোধহয় তাকে সম্ভবত। তো যাই হোক, আমি বলছি যে তার মানে কি, এক ধরনের সহাবস্থান করছেন। কারা সহাবস্থান করছেন? আর্মি চিফও আছেন তার চেয়ারে বসে। আবার আর্মি চিফ যাদের কথা বলছেন যে যারা গুম খুন করছে বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে, তারাও আছে বাংলাদেশে। শুধু তারেক সিদ্দিকী তার স্ত্রী নিয়ে বিদেশে গেছেন শুনতে পাচ্ছি। আর যিনি এগুলোর মানে মূল হোতা, শেখ হাসিনা, এই সমস্ত গুম খুনের, এই সমস্ত দুর্নীতি যার নির্দেশে হচ্ছে, তিনিও বসে আছেন। এটা হয় কি, আপনাকে একটা গল্প না, এটা গ্রামের মানুষ খুব ভালো করে জানতেন। একটা নৌকাতে যখন অনেক লোক ওঠে, মানে এত লোক ওঠে যে নৌকা ডুবে যাওয়ার অবস্থা, তখন কেউ নড়তে পারে না। কেন জানেন? একজন যদি নড়ে তাহলে নৌকাটা ডুবে যায়। হাসিনার নৌকার কিন্তু আজকে এই অবস্থা। হাসিনার নৌকাতে এত জুলুম অত্যাচার হয়েছে, এত পাপ করেছে হাসিনা, পাপের ভাড়া পূর্ণ হয়ে গেছে, নৌকা পূর্ণ হয়ে গেছে পাপের ভাড়ায়। এই জন্য আজিজ বলেন আর হাসিনা বলেন আর অন্যদের কথা বলেন, কেউ নড়তে পারছে না। নড়লে কি হবে জানেন? তাদেরকে নিয়ে, এই পুরো গ্রুপকে নিয়ে নৌকা ডুবে যায়। তো এরা এখন কোন রকমে, ওই যে বলে না, নৌকায় বসে থাকতে হয় নিঃশ্বাস বন্ধ করে, কারণ নিঃশ্বাস ছাড়লেও তো এক ধরনের শরীর নড়ে, নড়লে পরে আবার নৌকা ডুবে যায় কিনা। হাসিনার এখন এই অবস্থা, নিঃশ্বাস ছাড়তেও তার ভয় লাগছে। তো কাজেই তারা টিকে আছে। আর একটা ব্যাপার আপনার মনে রাখতে হবে, যে বাংলাদেশে এক ধরনের ক্ষমতার লড়াই চলছে। লড়াইটা শুধু অভ্যন্তরীণ না, আন্তর্জাতিক রাজনীতির লড়াই চলছে। সেই লড়াইটা ভারত এবং চীনের মধ্যে, এটাও কিন্তু আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো কারণ চীন ভারতকে ঘিরে আছে এখন। একদিক দিয়ে আপনি জানেন যে লাদাখে চীন ঢুকে পড়েছে ভারতের সীমানার মধ্যে, সেখানে তো পিটিয়ে মেরে ফেললো ভারতীয় সৈন্যদের, এবং ভারত একটা টু শব্দ উচ্চারণ করতে পারলো না।